স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো কার্ল রোজার্সের সেলফ কনসেপ্ট থিওরি, মানে কার্ল রোজার্সের অহম তত্ত্ব। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কার্ল রোজার্সের অহম তত্ত্ব এবং সেই রিলেটেড যে সমস্ত এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে সে সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব। আমি ক্লাসে পার্সোনালিটি মানে ব্যক্তিত্বের বিভিন্ন তত্ত্বগুলো পড়িয়ে দিয়েছি, যেমন টাইপ থিওরি, টেড থিওরি, ফ্রয়েডের সাইকোঅ্যানালিটিক্যাল থিওরি। এছাড়া ইন্টেলিজেন্ট মানে বুদ্ধির বিভিন্ন তত্ত্বগুলো আমার পড়ানো হয়ে গেছে। এছাড়া সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের মধ্যে বিভিন্ন বিষয়গুলো, ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি, ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফির মধ্যে যে সমস্ত স্কুলগুলো আছে এই সমস্ত বিষয়গুলো আমার পড়ানো হয়ে গেছে। তোমরা যদি এগুলো না দেখে থাকো প্লেলিস্ট থেকে এগুলো দেখে নিতে পারো। এছাড়া আমি প্রত্যেকদিন তোমাদের শর্ট ভিডিও আপলোড করে থাকি, যেখানে আমি ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো বলে থাকি, যেগুলি তোমাদের যে কোনো কম্পিটিশন পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে সাহায্য করবে। তোমরা যদি এগুলো না দেখে থাকো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তাহলে দেরি না করে শুরু করা যাক কার্ল রোজার্সের অহম তত্ত্ব বা সেলফ কনসেপ্ট থিওরি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এখানে কার্ল রোজার্সের পিকচার দেওয়া আছে। কার্ল রোজার্স ছিলেন একজন আমেরিকান সাইকোলজিস্ট। তার জন্ম 8ই জানুয়ারি 1902। কার্ল রোজার্সের তত্ত্বের নাম আমরা একটু আগে কি জানলাম, কার্ল রোজার্সের তত্ত্বের নাম হলো সেলফ থিওরি তত্ত্ব। এছাড়া কার্ল রোজার্সের তত্ত্বের আরও নাম আছে, সেখানে দেখো পরপর নামগুলো দেওয়া আছে, তোমরা এই নামগুলো মনে রাখবে। 1 নম্বর কি আছে? হিউম্যানিস্টিক সাইকোলজি। 2 আছে সেলফ থিওরি। 3 আছে ক্লায়েন্ট সেন্টার অ্যাপ্রোচ। 4 আছে স্টুডেন্ট সেন্টার অ্যাপ্রোচ। আর 5 আছে ইনফরমেশন প্রসেসিং থিওরি। তাহলে কার্ল রোজার্সের থিওরি কী কী নাম আছে? হিউম্যানিস্টিক সাইকোলজি, সেলফ থিওরি, ক্লায়েন্ট সেন্টার অ্যাপ্রোচ, স্টুডেন্ট সেন্টার অ্যাপ্রোচ, ইনফরমেশন প্রসেসিং থিওরি। আশা করি বোঝা গেল। এরপরে দেখে নিই কী আছে। কার্ল রোজার্সের তত্ত্ব। মানবতাবাদী মনস্তাত্ত্বিক কার্ল রোজার্স ছিলেন একজন ব্যক্তিত্ব সম্পর্কে একটি তত্ত্বের কথা উল্লেখ করেছেন। প্রধানত পরামর্শগ্রাহিতা কেন্দ্রিক চিকিৎসাকে ভিত্তি করে ক্লায়েন্ট সেন্টার কাউন্সেলিং থেরাপি 1997 সালে সেলফ থিওরি অফ পার্সোনালিটি নামে ব্যক্তিত্বের একটি তত্ত্ব উপস্থাপন করে। তাহলে ব্যক্তিত্বের তত্ত্ব কত সালে উপস্থাপন করে? 1997 সালে সেলফ থিওরি অফ পার্সোনালিটি নামে একটি ব্যক্তিত্বের তত্ত্ব উপস্থাপন করেন। তার মতে ব্যক্তি নিজেই নিজের ভাগ্য নিয়ন্ত্রিত। এই বক্তব্যের উপর গুরুত্ব আরোপ করেছেন। তাহলে কার্ল রোজার্স কী মনে করেন? যে কার্ল রোজার্স মনে করেন প্রত্যেক ব্যক্তি নিজের ভাগ্য নিজেই নিয়ন্ত্রণ করে। কার্ল রোজার্সের তত্ত্বে 3টি উপাদান গুরুত্বপূর্ণ, মানে কার্ল রোজার্সের তত্ত্বে 3টি উপাদানের উপর গুরুত্ব আরোপ করেছে। এবার দেখে নিই 3টি উপাদান কী কী। 1 নম্বর হলো সেলফ ওয়ার্থ মানে আত্মশ্রদ্ধা। 2 নম্বর হলো সেলফ ইমেজ বা আত্মপ্রতিমূর্তি। আর 3 নম্বর হলো সেলফ আইডিয়া বা আদর্শ সত্তা। তাহলে আমরা কী কী জানতে পারলাম? কার্ল রোজার্সের যে সেলফ থিওরি আছে, সেলফ থিওরিতে 3টি উপাদানের উপর গুরুত্ব আরোপ করেছে। একটা হলো সেলফ ওয়ার্থ, একটা হলো সেলফ ইমেজ, আর একটা হলো সেলফ আইডিয়া মানে আত্মশ্রদ্ধা, আত্মপ্রতিমূর্তি এবং আদর্শ সত্তা। আশা করি বোঝা গেল। এরপরে কি আছে দেখে নিই। আমরা যে পড়লাম কার্ল রোজার্সের যে 3টি উপাদানের কথা বললেন, যে একটা হলো সেলফ ওয়ার্থ, সেলফ ইমেজ এবং সেলফ আইডিয়া, এগুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে এদিকে সেলফ ওয়ার্থ। সেলফ ওয়ার্থ হলো মানে আত্মশ্রদ্ধা হলো, এটা হলো ব্যক্তি তার নিজের সম্পর্কে যা ভাবে বা চিন্তা করে
এটাকে বলা হয় সেলফ ওয়ার্থ বা আত্মশ্রদ্ধা। মানে কোনো ব্যক্তি নিজের সম্পর্কে যে সমস্ত চিন্তা করে বা ভাবে সেটাকেই বলা হয় সেলফ ওয়ার্থ বা আত্মশ্রদ্ধা। এটি বাল্যকালে গঠিত হয় বা বাচ্চাদের মধ্যে বাল্যকালে সেলফ ওয়ার্থ বা আত্মশ্রদ্ধা গঠিত হয়। তারপর এটা দেখে নিই। তারপর এটা হলো সেলফ ইমেজ বা আত্মপ্রতিমূর্তি। ব্যক্তি নিজেকে কিভাবে দেখে এটি আত্মপ্রতিমূর্তি। কোনো ব্যক্তি সে নিজেকে কিভাবে দেখবে সেটাই হলো আত্মপ্রতিমূর্তি, যা ব্যক্তির মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসাবে, অপরে আমার সম্পর্কে কি ভাবছে। মানে কি, সেলফ ইমেজ বা আত্মপ্রতিমূর্তি হলো কোনো ব্যক্তি নিজের সম্পর্কে যেটা ভাবে, মানে আমাকে কেউ ভাবে কি আমাকে লোকে কি বলছে বা লোকে আমাকে কি ভাববে, মানে সেই যে নিজের সম্পর্কে ভাবা এটাকে বলা হয় সেলফ ইমেজ। আশা করি বোঝা গেল। আর সেলফ আইডিয়া কি, আদর্শ সত্তা কি? ব্যক্তি নিজেকে যেভাবে দেখতে চায় বা ব্যক্তি যা চায় সেটাই হলো আদর্শ সত্তা। কোনো ব্যক্তি মানে ভবিষ্যতে কি হবে বা নিজেকে কিভাবে উপস্থাপন করবে সেটা ভাবে, সেটাই হলো আইডিয়া সত্তা, মানে আইডিয়া সত্তা বা সেলফ আইডিয়া। এই সত্তা বাল্যকালে গঠিত হতে পারে না, বিভিন্ন আদর্শের পরিবর্তনের মাধ্যমে প্রাপ্তবয়সে এই সত্তা গঠিত হয়। তাহলে আমরা কি জানতে পারলাম, উপাদানগুলো কি কি? দেখো এখানে একটা ছকের আঁকে দাও না বলা আছে। প্রথমটা হলো সেলফ ওয়ার্থ, মানে এটা হলো বাল্যকালে গঠিত হয়। এটা হলো নিজের সম্পর্কে চিন্তা করে, নিজের সম্পর্কে যখন বাচ্চারা চিন্তা করে, মানে বাল্যকালে যখন সবাই চিন্তা করে, এটা হলো সেলফ ওয়ার্থ। তারপর হলো সেলফ ইমেজ। সেলফ ইমেজ মানে হলো নিজেকে কিভাবে দেখবে, মানে অপরে আমার সম্বন্ধে কী ভাববে বা কী মনে করছে, সে যখন ভাবনা চিন্তা করে সেটাকে বলে সেলফ ইমেজ। আর সেলফ আইডিয়া হলো কি, ব্যক্তি নিজেকে কিভাবে দেখতে চায়, মানে ভবিষ্যতে আমি কি হব বা কি, মানে কোনো ব্যক্তি নিজেকে যেভাবে দেখতে চায় সেটাই হলো সেলফ আইডিয়া। তাহলে বোঝা গেল। কার্ল রোজার্স 3 ধরনের উপাদানের কথা বলেছেন। একটা হলো সেলফ ওয়ার্থ, একটা হলো সেলফ ইমেজ, আর একটা হলো সেলফ আইডিয়া। দেখো এখানে দেওয়া আছে। আর মাঝে হলো সেলফ কনসিয়াস হলো নিজস্ব সম্পর্কে ধারণা, বিশ্বাস বা উপলব্ধি, এটাকে বলা হয় সেলফ কনসেপ্ট। আশা করি বোঝা গেল। এরপরে দেখে নি কি আছে। ব্যক্তি যেমন আছে এটা হলো রিয়াল সেলফ, মানে কোনো ব্যক্তি যেরকম অবস্থায় মানে যেমন থাকে সেটা হলো রিয়াল সেলফ, আর যেমন হতে চায় সেটা হলো আইডিয়া সেলফ। প্রত্যেক ব্যক্তি যেমন অবস্থায় থাকে সেটাকে বলে রিয়াল সেলফ, আর যেমন হতে চায়, মানে প্রত্যেক ব্যক্তি কিছু একটা হতে চায় সেটা হলো তার আইডিয়া সেলফ। মানে কেউ বলে কি আমি টিচার হব, কেউ বলে কি আমি ডাক্তার হবে, যেটা হতে চাইছে এটা হলো আইডিয়া সেলফ। এরপর দেখে নিই। এরপর দেখো কার্ল রোজার্স 2টো কনসেপ্টের কথা বলেছে। একটা হলো কংগ্রেন্স আর একটা হলো আনকংগ্রেন্স। কংগ্রেন্স কি জিনিস এবার একটু দেখে নিই। যেমন আছে এবং যেমন হতে চায় এই দুটি যদি সমান হয় তখন তাকে বলা হয় কংগ্রেন্স। মানে যেটা আছে, মানে রিয়াল সেলফ অ্যান্ড আইডিয়া সেলফ, এই দুটো যদি যখন সমান থাকে তখন তাকে বলা হয় কংগ্রেন্স। আশা করি বোঝা গেল। দ্য রিয়াল সেলফ ইজ সিমিলার টু দ্য আইডিয়া সেলফ, দেয়ার ইজ মোর ওভারল্যাপ দিস পারসন ক্যান সেলফ অ্যাকচুয়ালাইজেশন। মানে রিয়াল সেলফ ও আইডিয়া সেলফ যখন দুটো সমান থাকে তখন সেই ব্যক্তি সেলফ অ্যাকচুয়ালাইজ, মানে আত্ম উপলব্ধি লাভ করে, মানে সেলফ অ্যাকচুয়ালাইজেশন হয়। এটাকে বলা হয় কংগ্রেন্স। আর আনকংগ্রেন্স কাকে বলে? যদি রিয়াল সেলফ এবং আইডিয়া সেলফের মধ্যে পার্থক্য থাকে তখন আত্ম উপলব্ধিতে কঠিন হয়ে দাঁড়ায়। তাহলে আমরা কি জানতে পারলাম? কংগ্রেন্সে রিয়াল সেলফ এবং আইডিয়াল সেলফ দুটো সমান থাকবে। যখন আইডিয়াল সেলফ এবং রিয়াল সেলফ দুটো সমান থাকবে তখন তাকে বলা হয় কংগ্রেন্স। আর কিন্তু আইডিয়াল সেলফ ও রিয়াল সেলফের মধ্যে যখন পার্থক্য থাকবে, মানে লিটল গ্যাপ, এখানে যে বলা হয়েছে যে সামান্য পার্থক্য থাকবে, তখন সেলফ অ্যাকচুয়ালাইজেশন মানে বাধা সৃষ্টি হবে। মানে সেলফ অ্যাকচুয়ালাইজেশন মানে আত্মপ্রতিষ্ঠানে বাধা সৃষ্টি হবে। এটাকে বলা হয় আনকংগ্রেন্স। The real self is different to the ideal self. There is only two little gap. এই যে বলা হয়েছে মানে লিটল গ্যাপ থাকবে। দিস সেলফ অ্যাকচুয়ালাইজেশন উইল বি ডিফারেন্স, মানে সেলফ অ্যাকচুয়ালাইজেশন মানে আত্ম উপলব্ধির ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। আশা করি বুঝতে পারলে রিয়াল সেলফ আর আইডিয়াল সেলফ কি আছে। এখানে দেখো, এখানে একটা ছকের আকারে দেখানো আছে, মানে একটা অ্যারো করে দেখিয়ে দেওয়া হয়েছে কোনটাকে কংগ্রেন্স বলা আর কোনটাকে ইনকংগ্রেন্স বা আনকংগ্রেন্স, একই কথা। দেখো আইডিয়াল সেলফ অ্যান্ড রিয়াল সেলফ দুটোই সমান,
এটার মধ্যে কোনো গ্যাপ নেই, এটাও যতটা পর্যন্ত আছে এটাও ততটা পর্যন্ত, মানে সেলফ ইমেজ অ্যান্ড সেলফ আইডিয়া দুটোই সমান থাকে। এটাকে হলে কংগ্রেজ। আর ইনকংগ্রেজ বা আনকংগ্রেজকে বলা হয় সেলফ ইমেজ এবং আইডিয়া সেলফের মধ্যে লিটল গ্যাপ থাকবে, মানে সামান্য একটু পার্থক্য থাকবে এই জায়গাটা, এর মধ্যে দুটোর মধ্যে সামান্য গ্যাপ রয়েছে, এটাকে বলা হয় আনকংগ্রেজ বা ইনকংগ্রেজ। আশা করি বোঝা গেল। এরপরে দেখে নিই কি আছে। কার্ল রজার্সের মতে ব্যক্তির ব্যক্তিত্বে সুষ্ঠু বিকাশের জন্য প্রয়োজন। কার্ল রজার্স মনে করেন একজন ব্যক্তির সুষ্ঠু ব্যক্তিত্ব বিকাশের জন্য 3টি উপাদান প্রয়োজন। উপাদানগুলি কী কী দেখে নিই এবার। একটা হলো জেনুইন বা অকৃত্রিমতা, পজিটিভ রিগার্ড বা ইতিবাচক বিবেচনা, আর হলো ইম্প্যাথি বা সহানুভূতি। একজন ব্যক্তির ব্যক্তিত্বে পরিপূর্ণ বিকাশের জন্য 3টি উপাদান প্রয়োজন। একটা হলো জেনুইন, পজিটিভ রিগার্ড অ্যান্ড ইম্প্যাথি। এই 3টি উপাদান পেলে সেই ব্যক্তি সেলফ অ্যাকচুয়ালাইজেশন লাভ করে। দেখো এখানে দেখা আছে জেনুইন বা অকৃত্রিমতা, পজিটিভ রিগার্ড বা ইতিবাচক বিবেচনা অ্যান্ড সহানুভূতি বা ইম্প্যাথি। এই 3টির দ্বারা একজন ব্যক্তি মানে সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা আত্মপ্রতিষ্ঠান লাভ করে। এবার আমরা একটু দেখে নিই কী আছে। এবার দেখো পজিটিভ রিগার্ড বা সেলফ ওয়ার্ড আবার 2 প্রকার আছে। একটা হলো আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড আর একটা হলো কন্ডিশনাল পজিটিভ রিগার্ড। মানে পজিটিভ রিগার্ডকে 2 ভাগে ভাগ আছে। একটা আনকন্ডিশনাল হলো নিঃশর্ত ইতিবাচক সম্মান, আর কন্ডিশনাল হলো শর্ত সাপেক্ষ ইতিবাচক সম্মান। নিঃশর্ত বলতে কি বোঝায়? সুস্থ ব্যক্তিত্বের দিকে পরিচালনা করে। যখন নিঃশর্তভাবে কোনো কাজ করা হয় তখন সেই ব্যক্তি সুস্থ ব্যক্তিত্বে পরিণত হয়, মানে ফুললি ফাংশনাল পার্সনে পরিণত হয়। আর যখন কোনো কন্ডিশন মানে শর্ত সাপেক্ষ হয় তখন অস্বাস্থ্যকর ব্যক্তিত্বে পরিচালিত হয়। তাহলে আমরা কি জানতে পারলাম? পজিটিভ রিগার্ডকে আবার 2 ভাগে ভাগ করেছে। একটা হলো আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড, মানে নিঃশর্ত ইতিবাচক সম্মান। নিঃশর্ত ইতিবাচক সম্মানের দ্বারা ব্যক্তি একজন সুস্থ ব্যক্তিত্বে পরিণত হয়। কিন্তু যখন কন্ডিশনাল পজিটিভ রিগার্ড মানে শর্ত সাপেক্ষ ইতিবাচক সম্মান লাভ করে তখন সেই ব্যক্তি স্বাস্থ্যকর ব্যক্তিত্বে পরিণত হতে পারে না, মানে অস্বাস্থ্যকর ব্যক্তিত্বে পরিণত হয়। আশা করি বোঝা গেল। এরপরে দেখে নিই কি আছে। কার্ল রজার্সের মতে প্রত্যেক ব্যক্তি তার জীবনের লক্ষ্য পূরণের সক্ষম যদি ব্যক্তিত্বের সঠিক পূর্ণতা লাভ করে তখন সেই ব্যক্তির আত্মতুষ্টি ঘটে, তখন সে একজন পূর্ণ কর্ম সক্ষম ব্যক্তিত্ব বিকাশ যাপন করতে পারে, মানে ফুললি ফাংশনাল মানে ব্যক্তিত্বে পরিণত হয়। এই ফুললি ফাংশনাল ব্যক্তিত্বের স্তরগুলো কী কী আমরা কি পড়লাম? 2 প্রকার, মানে কন্ডিশনাল পজিটিভ রিগার্ডকে 2 ভাগে হয়েছে। একটা হলো মানে পজিটিভ রিগার্ড 2 প্রকার, একটা হলো কন্ডিশনাল পজিটিভ রিগার্ড আর একটা হলো আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড। মানে আনকন্ডিশনাল মানে নিঃশর্ত পজিটিভ মানে ইতিবাচক সম্মানের দ্বারা ব্যক্তি ফুললি মানে ফাংশনাল ব্যক্তিত্বে পরিণত মানে সুস্থ ব্যক্তিত্বে পরিণত হয়। এবার সুস্থ ব্যক্তিত্বের যে সমস্ত শর্তগুলো মানে স্তরগুলো আছে সেগুলো এবার আমরা জানবো। স্তরগুলো একটু দেখে নিই। 1 নম্বর হলো ব্যক্তি অবশ্যই অপরের দ্বারা সম্মানিত হবে। 2 নম্বর হলো ব্যক্তি অবশ্যই আত্মমর্যাদা সম্পন্ন হবে এবং নিজের উপর যথেষ্ট আস্থা থাকবে। 3 নম্বর হলো ব্যক্তির নিকট যে বিকল্প পছন্দগুলি আছে সেগুলি সে প্রত্যক্ষ করবে। আর 4 নম্বর হলো ব্যক্তি শুধুমাত্র বিকল্প সম্পর্কে সচেতন থাকবে না, বিকল্প শর্ত সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকবে। তাহলে আমরা কি কি জানবো? প্রত্যেক ব্যক্তি অপরের দ্বারা সম্মানিত হবে, মানে একজন সুস্থ ব্যক্তিত্বের যে সমস্ত শর্তগুলো থাকা উচিত, মানে কার্ল রজার্সের মধ্যে একজন সুস্থ ব্যক্তির যে সমস্ত শর্তগুলো থাকা উচিত সে সমস্ত শর্তগুলি এখানে দেওয়া আছে। শর্তগুলো কি বলেছে? একজন ব্যক্তি অবশ্যই অপরের দ্বারা সম্মানিত হবে। 2 নম্বর বলেছে ব্যক্তি অবশ্য আত্মসম্মান মূল্য হবে এবং অপরের উপর আস্থা থাকবে। 3 নম্বর কি বলেছে? প্রত্যেক ব্যক্তির বিকল্প পছন্দগুলি সম্পর্কে প্রত্যক্ষ থাকবে। শুধু বিকল্প পছন্দগুলি প্রত্যক্ষ না, সেই সব বিষয়ে তার একটা সুস্পষ্ট ধারণা থাকবে। এই শর্তগুলি পরিপূর্ণ হলে একজন ব্যক্তি মানে ফুললি ফাংশনাল ব্যক্তি মানে সুস্থ ব্যক্তিত্বে পরিণত হবে। আশা করি বোঝা গেল কার্ল রজার্সের মত অনুযায়ী। এবার আমরা কার্ল রজার্সের যে সেলফ থিওরি পড়লাম এই সেলফ থিওরি থেকে কি কি টাইপের কোশ্চেন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন দেখে নিই। 1 নম্বর কোশ্চেন হলো থিওরি প্রবক্তা কে? অপশান এ হলো ফ্রয়েড,
বি এ হলো কার্ল রোজার্স, সি এ হলো এরিকসন, আর ডি এ হলো মাসলো। আশা করি তোমরা সবাই জানো সেলফ থিওরি প্রবক্তা হলেন কার্ল রোজার্স। 2 নম্বর কোশ্চেন কি আছে দেখে নিই। রোজার্স ক্লাইন বা সেলফ কনসেপ্ট মানে স্বধারণার পরিমাপের জন্য কোন কৌশল অভিযোজন করেছে? কার্ল রোজার্স যে সেলফ থিওরি দিয়েছেন সেটি পরিমাপের জন্য কোন কৌশলটি অবলম্বন করেছেন? অপশন কি আছে? কিউ জাম্প, বি আছে কিউ লিস্ট, সি আছে কিউ শর্ট, আর ডি আছে কিউ ভি সি। তাহলে কি বলেছেন পরিমাপের জন্য কোন কৌশল অবলম্বন করেছে? এটা হবে সি, মানে কিউ শর্ট অবলম্বন করেছেন। তাহলে আজকে আমাদের কার্ল রোজার্স কমপ্লিট হলো। তাহলে আমরা কি পড়লাম? কার্ল রোজার্সের থিওরির নাম কি? কার্ল রোজার্সের থিওরি হলো সেলফ থিওরি দিয়েছে। কার্ল রোজার্স 3টে মানে উপাদানের কথা গুরুত্ব দিয়েছে। একটা হলো সেলফ ওয়ার্থ মানে নিজের সম্পর্কে চিন্তা করবে, সেলফ ইমেজ বা নিজেকে কিভাবে দেখতে চায় মানে অপরে আমার সম্বন্ধে কী ভাবছে সেটার কথা বলেছে। আর একটা হলো সেলফ আইডিয়া মানে নিজেকে কিভাবে দেখাতে চায় মানে কি হতে চায় সেই সমস্ত বিষয় মানে আইডিয়া মানে তার নিজস্ব আইডিয়া থাকে। আর একটা কী বলেছে? কংগ্রেস আর আনকংগ্রেস, এই দুটোর কথা বলেছেন। আর ফুলি ফাংশনাল ব্যক্তিত্বের যে সমস্ত শর্তগুলো আছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। মানে একজন ব্যক্তি মানে ফুলি ফাংশনাল ব্যক্তি হওয়ার জন্য যে সম্বন্ধে আত্মপরিপূর্ণতা ব্যক্তি হওয়ার জন্য যে সমস্ত শর্তগুলো মানে স্তরগুলো থাকতে পারে সে সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেছেন। আশা করি বোঝা গেছে। আর তোমাদের যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় আমাকে মেসেজ করবে, আমি তার উত্তর দেব। আর আমার পড়ানো তোমাদের কেমন লাগছে মেসেজ করে বলবে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।